হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ থেকে আমরা শুরু করব আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক একের পর এক স্টেপ বাই স্টেপ এবং সিরিয়ালি টাইম লাইন সহকারে তোমাদের সামনে আমি তুলে ধরব। প্রত্যেকটা টপিক থেকে কি কি ধরনের এমসিকিউ হয়, তোমাদের ডাব্লিউবিপি হোক বা কেপি হোক বা পিএসসি ক্লাসিক হোক, প্রত্যেকটা পরীক্ষার জন্য এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। খাতা পেন নিয়ে খুব ভালোভাবে যেগুলো বলবো সেগুলো লিখে নেবে, নোট ডাউন করে নেবে এবং মুখস্থ করে নেবে এবং বাকি গল্পটা মনের মধ্যে গেঁথে নাও। তাহলে দেখবে পরীক্ষার সময় একটা এমসিকিউ তোমাদের কি হবে না, তোমাদের বাইরে যাবে না, তোমাদের পড়ার বাইরে যাবে না। ক্লিয়ার? যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। ক্লিয়ার? আজকে আমরা করব বাংলার ইতিহাস, বাংলার নবাবদের ইতিহাস। কিভাবে পলাশির যুদ্ধ হয়েছিল, কিভাবে বক্সারের যুদ্ধ হয়েছিল, কেন হয়েছিল, সমস্ত ঘটনা একদম প্রথম থেকে একদম শুরুর থেকে শেষ পর্যন্ত তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো, বাংলাতে তখন মোটামুটি স্টার্ট হয় কার সময় থেকে? মুর্শিদ কুলি খাঁ। আচ্ছা, এই মুর্শিদ কুলি খাঁ 1717 থেকে 1727, এটাতে আসার আগে এর ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর স্টোরি আছে। স্টোরিটা কি? ঔরঙ্গজেব তখন মুঘল সাম্রাজ্যের অর্থাৎ দিল্লির মসনদে ছিল কারা? মুঘলরা। মুঘলদের শাসক, শেষ প্রতাপশালী শাসক কে ছিলেন? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব দুটো পদ তৈরি করেন, একটা হলো কি দেওয়ান আর একটা হলো সুবেদার। খুব ভালোভাবে একদম প্রথম থেকে খুব ভালোভাবে ব্যাপারটা বোঝো, খুব ভালোভাবে গল্পের মাধ্যমে বোঝো। কি বললাম? ঔরঙ্গজেব দুটো পদ তৈরি করেছিলেন, একটা হলো দেওয়ান, একটা হলো সুবেদার। ক্লিয়ার? দেওয়ানের কাজ কি? যে সমস্ত এলাকাতে চাষবাস হয় অর্থাৎ জমিদার টাইপের, তাদের কাছ থেকে সাধারণ জনগণের কাছ থেকে ট্যাক্সটাকে আদায় করা, ট্যাক্স কালেকশন করা, এটা ছিল দেওয়ানের কাজ। আর সুবেদার, সুবেদারের আন্ডারে ছিল কে? সুবেদারের আন্ডারে ছিল আর্মি, অর্থাৎ সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব। তাহলে দুটো পদ তৈরি করেছিলেন কে? ঔরঙ্গজেব। ভালো করে প্রথমে একদম কনসেপ্টটা বোঝো। প্রথমে কি? ঔরঙ্গজেব 1707 সালে দুটো পদ তৈরি করেছিলেন, একটা হলো দেওয়ান আর একটা হলো সুবেদার। বাংলার জন্য একটা দেওয়ান, একটা সুবেদার। দেওয়ানের কাজ হলো ট্যাক্সটাকে কালেক্ট করা, সুবেদারের কাজ হলো সেটাকে অর্থাৎ রক্ষণাবেক্ষণ করা, অর্থাৎ আর্মির দায়িত্বে। ক্লিয়ার? এবার ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান পদে নিয়োগ করেন। কত সালে? 1707-এ বাংলার দেওয়ান পদে নিয়োগ করেন। তাহলে প্রশ্ন হলো সুবেদার পদে কে নিয়োগ করেন? সুবেদার পদে নিয়োগ করেন ঔরঙ্গজেবেরই নাতি অর্থাৎ গ্র্যান্ডসন আজিম উস শাহ। ক্লিয়ার? এবার এখানে ঔরঙ্গজেব একটা গেম খেলেন। কি গেম খেলেন? ঔরঙ্গজেব দেওয়ান এবং সুবেদার এই দুটো পদের মধ্যে সবসময় একটা কনফ্লিক্ট লেগে থাকতো। অর্থাৎ দেওয়ান যদি কোনো কাজ ভুল করে, সুবেদার সেটা নালিশ করবে কার কাছে? ঔরঙ্গজেবের কাছে। আবার কি? অর্থাৎ মুঘল বাদশার কাছে। আবার সুবেদার যদি কোনো কিছু ভুল করে, সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যদি কোনো কিছু ভুল করে, তাহলে সেটা জানাবে, নালিশ করবে কে? দেওয়ান। কার কাছে? ঔরঙ্গজেবের কাছে। তাহলে দুটো পদে সাইমultaneously কি করবে? সমান্তরালভাবে পদরা খুব সুন্দরভাবে কাজকর্ম করবে। এটা ছিল ঔরঙ্গজেবের প্ল্যান, এবং এটাতে খুব সুন্দরভাবে শাসন করা যাবে, খুব সুন্দরভাবে বাংলাটাই কি করা যাবে? কন্ট্রোলে রাখা যাবে। ক্লিয়ার? এবার গেমটা চেঞ্জ হয় কখন? ঔরঙ্গজেবের মৃত্যুর পর এবং যখন আজিম উস শাহ মারা যায়, তখন 1717 সালে যখন মুঘল সিংহাসনে ফারুক সিয়ার বসেন, তখন মুর্শিদ কুলি খাঁকে অ্যাডিশনাল চার্জ দেওয়া হয় কার? সুবেদারের। অর্থাৎ তিনি দেওয়ান প্লাস সুবেদার। ক্লিয়ার? তিনি দেওয়ান প্লাস সুবেদার, মুর্শিদ কুলি খাঁকে দুটো পদই দেওয়া হয়। এবার যখন দুটো পদ মুর্শিদ কুলি খাঁ পেয়ে যায়, তাহলে তো পুরো বাংলাটাই তার অধীনে চলে আসে। তখন কি হয়? মুর্শিদ কুলি খাঁ 1717 সালে নিজেকে বাংলার নবাব হিসাবে মনে করতে শুরু করে এবং ঘোষণা করে দেয়। তাহলে কোন ডেটটা বললাম? 1717 সালে। ক্লিয়ার? এবার এখানে আরেকটা ঘটনা ঘটে। ঘটনাটা কি? 1717 সালে
সালে ফারুক সিয়ার কি পাবলিশ করে? ফরমান। ফারুক সিয়ার ফরমান পাবলিশ করে। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খাতায় নোট ডাউন করে নাও। ফরমানটা কাদের জন্য পাবলিশ করে? ব্রিটিশ সরকারের জন্য। ফরমানটাতে কি থাকে? ফরমানটাতে হলো একদম ফ্রি ট্রেড লাইসেন্স। ফ্রি ট্রেড লাইসেন্স অর্থাৎ বিনা রোক টোক যেখানে খুশি ব্রিটিশ সরকার অর্থাৎ ব্রিটিশ যে কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই কোম্পানি তার বাণিজ্য করতে পারত। ক্লিয়ার? কত সালে পাবলিশ হয় ফরমানটা? 1717। এটাকে বলা হয় ফারুক সিয়ারের ফরমান। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক্লিয়ার? এটা ছিল ব্যাকগ্রাউন্ডে। এবার মুর্শিদ কুলি খাঁ 1717 সালে যখন সিংহাসনে বসেন, বসার পর অর্থাৎ নবাব হওয়ার পর তার প্রথম যে কাজটা, যেটা জনগণের মন জয় করেছিলেন, দেশের নয় বাংলার অর্থনীতিকে একটা নতুন জায়গায় পৌঁছেছিলেন। কিভাবে? তিনি কৃষকদের জন্য তাক্কাবি ঋণের ব্যবস্থা করেছিলেন। কৃষকদের জন্য তাক্কাবি ঋণের ব্যবস্থা করেছিলেন। এটা তিনি একটা খুব সুন্দর একটা স্টেপ নিয়েছিলেন। কি নিয়েছিলেন? তাক্কাবি ঋণের ব্যবস্থা করেছিলেন। ক্লিয়ার? আর একটা যেটা পরীক্ষাতে প্রায়শই এসে থাকে, কি? তিনি ঢাকা থেকে বাংলার রাজধানী কোথায় ট্রান্সফার করেন? মুর্শিদাবাদ। ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে ট্রান্সফার করেন। প্রথমে এটার নাম ছিল মকসুসাবাদ, তারপর অর্থাৎ তার নাম অনুসারে এটা চেঞ্জ হয়ে যায় মুর্শিদাবাদ। ক্লিয়ার? তাহলে মুর্শিদ কুলি খাঁ থেকে তিনটে জিনিস আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি কি? এক নাম্বার হলো 1717 সালে ফারুক সিয়ারের ফরমান। ক্লিয়ার? 2 নাম্বার কি? কৃষকদের জন্য তাক্কাবি ঋণ। 3 নাম্বার কি? ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী অর্থাৎ বাংলার ক্যাপিটালকে তিনি চেঞ্জ করেন। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার, বাংলা বলতে তখন কোন জায়গাটা বোঝাতো? বাংলা বলতে বোঝাতো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা। পশ্চিমবঙ্গ অর্থাৎ অবিভক্ত বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং উড়িষ্যার কিছু অংশ এবং বিহারের কিছু অংশ নিয়ে তৈরি ছিল তখনকার দিনের বাংলা। ক্লিয়ার? তাহলে ঢাকা যেহেতু একদম লাস্টের দিকে ছিল, রাজ্যটাকে চালানোর জন্য কি দরকার? একদম মিডিল পয়েন্ট দরকার। সেই মিডিল পয়েন্ট মোটামুটি মুর্শিদাবাদে তিনি কি করলেন? রাজধানী স্থানান্তরিত করলেন। কে করলেন? মুর্শিদ কুলি খান। ক্লিয়ার? এরপর এখানে আরো একটা খুব ইন্টারেস্টিং গল্প। কি গল্প? মুর্শিদ কুলি খাঁয়ের পর সিংহাসনে বসার কথা তার পুত্রের নাম কি ছিল? সরফরাজ খান। কিন্তু মুর্শিদ কুলি খাঁয়ের পর সিংহাসনে বসেন এমন একজন ব্যক্তি যিনি একজনের হেল্পে সিংহাসনে বসেন। কে তিনি? তিনি ছিলেন মুঘল বাদশাহ মোহাম্মদ রঙ্গিলা এবং আলীবর্দী খাঁ, যাকে আমরা পরবর্তীকালে পড়ব, সে আলীবর্দী খাঁর হেল্পে কে সিংহাসনে বসেন? সিংহাসনে বসেন সুজাউদ্দিন। কে ছিলেন? সুজাউদ্দিন ছিলেন মুর্শিদ কুলি খাঁয়ের জামাতা অর্থাৎ জামাই। কে ছিলেন? সুজাউদ্দিন সিংহাসনে বসেন। ক্লিয়ার? এবার সুজাউদ্দিন সিংহাসনে বসার পর পরবর্তীকালে আবার সুজাউদ্দিন মারা যাওয়ার পর সিংহাসনে বসেন কে? সুজাউদ্দিন মারা যাওয়ার পর সিংহাসনে বসেন সরফরাজ খান। ক্লিয়ার? এইখানে আসল গেমটা খেলা হয়। কি খেলা হয়? যেহেতু আলীবর্দী খাঁর হেল্প করেছিল সুজাউদ্দিনকে সিংহাসনে বসানোর জন্য, তাহলে আলীবর্দী খাঁর একটা দবদবা সেখানে ছিল। আলীবর্দী খাঁ নিজের প্রতিপত্তিটা বজায় রাখার জন্য, নিজের প্রতিপত্তি যেটা ছিল, যেটাতে কি সে নিজে নবাব তৈরি করতে পারে, এইরকম তার মধ্যে একটা ফিল বা মেন্টালিটি ছিল। ক্লিয়ার? তাহলে সে নিজে কেন নবাব হবে না? সে যদি অন্যকে নবাব করতে পারে তাহলে সে নিজেও নবাব হতে পারে। ক্লিয়ার? সেই জন্য 1740 সালে গিরিয়ার যুদ্ধ, খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলো খাতার মধ্যে নোট ডাউন করে নাও, বাকিগুলো শুধু জাস্ট গল্পের মতো মনে রাখো। কি বললাম? 1740 সালে গিরিয়ার যুদ্ধে তিনি কাকে হারান? তিনি হারান সরফরাজ
সরফরাজ খানকে হারিয়ে আলীবর্দী খাঁ কি করেন, সিংহাসনে বসে যান। ক্লিয়ার? এই আলীবর্দী খাঁ ছিল সিরাজউদ্দৌলার দাদু। ক্লিয়ার? তাহলে এখন নবাবকে, এখন নবাব হলো আলীবর্দী খাঁ। এরপর আলীবর্দী খাঁ সিংহাসনে বসে তিনি এতটাই খতরনাক ছিলেন, তিনি এত পরে প্রভাবশালী এবং প্রতিপত্তিশালী রাজা ছিলেন যে ইংরেজরা তার সম্বন্ধে একটা কথা বলতো। কি বলতো? স্থলে যদি, অর্থাৎ ভূমিতে স্থলে যদি আগুন লাগে সেটা নিভানোটা কঠিন, কিন্তু জলে যদি আগুন লাগে সেটা নিভাবে কে? এই ধরনের মন্তব্য করেছিল ইংরেজরা। তাহলে বুঝতেই পারছো আলীবর্দী খাঁ কতটা প্রতাপশালী ছিলেন। ক্লিয়ার? এবার একটা বাংলায় আমাদের একটা লোকগীতি প্রচলিত আছে। কি কি সেটা? বর্গি এলো দেশে, ছিল না? বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? ক্লিয়ার? তো বর্গি মানে কি? বর্গি মানে মারাঠারা। মারাঠারা তখন, মারাঠাতে দু ধরনের ট্যাক্স ছিল, একটা চৌথ আর একটা স্বদেশমুখী। সে ট্যাক্স মারাঠারা কালেক্ট করত, বিভিন্ন অঞ্চল থেকে ট্যাক্স কালেক্ট করত। তো মারাঠারা তখন বারংবার বাংলা আক্রমণ করছিল, বারবার বাংলা আক্রমণ করছিল। কিন্তু কত সাল থেকে কত সাল? 1742 সাল থেকে মারাঠারা বাংলা আক্রমণ করে যাচ্ছিল। তখন মারাঠাদের রঘুজি ভোসলের একজন সেনাপতি ভাস্কর পণ্ডিত কি করেন? আলীবর্দী খাঁয়ের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। ক্লিয়ার? এবার আলীবর্দী খাঁ ছলা কৌশলে, অর্থাৎ ছলনার মাধ্যমে ভাস্কর পণ্ডিতকে কি করেন? নিহত করেন। ভাস্কর পণ্ডিতকে নিহত করেন। কিন্তু মারাঠারা বারংবার তারপরেও বাংলা আক্রমণ চালিয়ে যায় এবং 1751 সালে অবশেষে আলীবর্দী খাঁ মারাঠাদের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর করার পর বাংলায় শান্তি ফিরে আসে। তাহলে আলীবর্দী খাঁ থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনটা? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট 1740 সালে তিনি গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁকে হারিয়ে বাংলার মসনদে বসেন, বাংলার নবাব হন। আর একটা ইম্পর্টেন্ট কি? 1742 থেকে 1751 সাল অবধি তিনি মারাঠাদের সাথে যুদ্ধে লিপ্ত ছিলেন। ক্লিয়ার? এরপর আসে আসল ব্যক্তি, যিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি হলেন কে? তিনি হলেন আলীবর্দী খাঁর নাতি সিরাজউদ্দৌলা। ক্লিয়ার? আলীবর্দী খাঁর নাতি সিরাজউদ্দৌলা। এবার সিরাজউদ্দৌলা বাংলার নবাব হওয়ার পর সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, অর্থাৎ রাজসভার মধ্যেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। এবার প্রশ্ন হলো, তার বিরুদ্ধে কে কে ষড়যন্ত্র করেছিল? তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম, যিনি ছিলেন ঢাকার নবাব দায়েন। তিনি ছিলেন কি? ঢাকার নবাব। ক্লিয়ার? তা আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম এবং আলীবর্দী খাঁর মধ্যম কন্যার পুত্র শৌকত জং আর রাজবল্লভ, এরা ছিলেন তিনজন মেন প্লেয়ার যারা সম্রাটের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত হন, সম্রাটকে পদ থেকে নামিয়ে তারা পাওয়ারটাকে উপভোগ করার জন্য। ক্লিয়ার? তাহলে সম্রাটের বিরুদ্ধে কারা কারা ছিলেন? সম্রাটের বিরুদ্ধে ছিলেন মেন প্লেয়ার যারা ছিল, কে কে ছিলেন? আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা ঘসেটি বেগম, মধ্যম কন্যার পুত্র শৌকত জং এবং কে ছিলেন? রাজবল্লভ। এতটুকু প্রথমে জেনে রাখো। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো, তারা কি কি করেছিল? তারা সম্রাট অর্থাৎ নবাবের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র, অর্থাৎ শত্রুর শত্রু বন্ধু, সেরকম টাইপের তারা কি হলো? ব্রিটিশদের সাথে আস্তে আস্তে মিশতে শুরু করলো। ব্রিটিশদের সাথে মিশে সম্রাটকে অর্থাৎ নবাবকে কোনো রকমে বাংলার মসনদ থেকে নামানোর জন্য তারা একটা খুব বড় রকম পরিকল্পনা শুরু করলো। ক্লিয়ার? এবার দেখো, এবার সিরাজউদ্দৌলা থেকে কি কি জিনিস জেনে রাখতে হবে? এক নাম্বার হলো 1756 সালে 4 জুন তিনি কাসিম বাজার দখল করেন, ইংরেজদের থেকে কাসিম বাজার দখল করেন। এবার প্রশ্ন হলো, যেহেতু
1717 সালে ফরমান বা ফ্রি ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল, ফ্রি ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল। তাহলে কেন সিরাজউদ্দৌলা এই কাসিম মাজার লুট করতে গেলেন? কেন গেলেন? কেনই বা তিনি কলকাতাকে নিজের দখলে নিয়ে আসেন? কেন সেটার নামকরণ করেন আলীনগর? কেন? এর পেছনেও ছিল কারা? এর পেছনেও ছিল সেই ঘসেটি বেগম, শৌকত জং, রাজবল্লভ। এবার শোনো গল্পটা কি। সেই গল্প, একবার রাজা অর্থাৎ আমাদের নবাব সিরাজউদ্দৌলা, রাজবল্লভ ছিলেন দেওয়ান, অর্থাৎ দেওয়ান ছিলেন, রাজবল্লভ ছিলেন দেওয়ান। তিনি প্রচুর টাকার লেনদেনের কি করেন? একটা ঘাটতি তৈরি করেন, প্রচুর টাকার একটা গরমিল তৈরি করেন এবং সেই টাকাগুলো নিয়ে, সমস্ত অর্থ সম্পদ নিয়ে তার পুত্র কৃষ্ণদাসের সাথে তিনি ব্রিটিশ সরকারের শরণাপন্ন হয়ে যান। এবার নবাব সিরাজউদ্দৌলা অটোমেটিক্যালি কি হয়? রেগে যায়। তিনি ইংরেজদের কাছে বারবার দূত পাঠান, কি নে রাজবল্লভকে পাঠিয়ে দেওয়ার, অর্থাৎ রাজবল্লভকে নবাবের দখলে দিয়ে দেওয়ার জন্য তিনি বারবার ইংরেজদের কাছে দূত পাঠান। কিন্তু ইংরেজরা বারংবার রাজবল্লভ এবং কৃষ্ণদাসকে নিজের আশ্রয়ে রেখে দেয়। তারা কি করে? নবাবের যারা দূত তাদেরকে অপমান করে বিতাড়িত করে। এতে নবাব খুব ক্ষুব্ধ হয়। ক্লিয়ার? এবার 1717 সালের যে ফরমান বা দস্তক দেওয়া হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল কাকে? ইংরেজ যে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। কিন্তু ইংরেজ সরকারের যে কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের যারা কর্মচারী ছিল তারাও এই দস্তকের অপব্যবহার শুরু করেছিল। তারা পার্সোনালি এই দস্তকের ইউজ করে পার্সোনালি সেটা বিজনেসের আকারে পরিণত করেছিল, পার্সোনালি বিজনেস করত। আবার অনেকে এমন ছিলেন যারা দস্তকটাকে বিক্রি করে দিত, লোকাল মার্চেন্টের কাছে বিক্রি করে দিত। এই সমস্ত কিছু জেনে সিরাজউদ্দৌলা অর্থাৎ বাংলার তৎক্ষণাৎ নবাব এটাকে ঘোর বিরোধিতা করেন এবং তিনি এটাতে প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ হয়ে যান। পরবর্তীকালে কি হয় দেখো, একটা ফোর্ট ছিল, তার নাম কি? ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম যেটা 1696 থেকে 1706 সাল পর্যন্ত তৈরি হয়েছিল। কিন্তু সিরাজউদ্দৌলা এতটা ক্ষুব্ধ হন, তিনি কি করেন? 1756 সালে এই ফোর্ট উইলিয়ামকে দখল করে নেন। 1756 সালে ফোর্ট উইলিয়াম দখল করে নেন। ক্লিয়ার? ফোর্ট উইলিয়াম দখল করে নেন। ফোর্ট উইলিয়াম দখল করার পর সিরাজউদ্দৌলা এই ফোর্ট উইলিয়ামে তার একজন ট্রাস্টেড একজন ব্যক্তিকে সেখানে বসান, তার নাম হলো মানিক চাঁদ। আর এইখানেই সিরাজউদ্দৌলা তার জীবনের সবথেকে বড় ভুলটা তিনি করে বসেন। তিনি মানিক চাঁদকে ফোর্ট উইলিয়ামের দায়িত্ব দিয়ে তিনি ফিরে যান কোথায়? তিনি ফিরে যান মুর্শিদাবাদে। কলকাতা থেকে মুর্শিদাবাদ তিনি ফিরে যান। কলকাতা দখল করার পর, ফোর্ট উইলিয়াম দখল করার পর তিনি মানিক চাঁদের হাতে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আবার কলকাতায় ফিরে যান। এটাই ছিল সিরাজের জীবনের সব থেকে বড় ভুল। এটাই ছিল আমাদের নবাবের সব থেকে বড় একটা ভুল। ঠিক আছে? ইংরেজরা তখন কি করেন? ইংরেজরা তখন এখানে প্ল্যান করে মানিক চাঁদকে প্রচুর টাকা ব্রাইব বা ঘুষ দিয়ে কি করেন? মানিক চাঁদকে নিজেদের আন্ডারে নিয়ে আসেন, নিজেদের দিকে সরিয়ে নিয়ে আসেন। ক্লিয়ার? এবার তারপর 1757 সালে ফোর্ট উইলিয়ামকে ইংরেজরা আবার কি করে? আবার পুনরুদ্ধার করে নেয়, নবাবের থেকে পুনরুদ্ধার করে নেয়। ক্লিয়ার? বাধ্য হয়ে 1757 সালের 9 ফেব্রুয়ারি ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। ইংরেজদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। কার স্বাক্ষরিত হয়? সিরাজউদ্দৌলা। ভালো করে বোঝো প্রত্যেকটা পয়েন্ট। এবার মহারাজ অর্থাৎ আমাদের নবাব ক্ষুব্ধ হয়ে একটা 18x14x10 ফুট মাপের একটা ছোট্ট ঘরে 146 জন ইংরেজ সৈন্যকে বন্দী করে রাখেন। পরের দিন মাত্র 23 জন বাদে অর্থাৎ 123 জন সৈন্যের কি হয়? ইংরেজ সৈন্য হত্যা হয়, মারা যায়। একে ইতিহাসের পাতায় অন্ধকূপ হত্যা বলা হয়। অন্ধকূপ হত্যা বলা হয়। এতে ব্রিটিশ সরকারের খুব বড় একটা ধাক্কা লাগে। পরবর্তীকালে 1757 সালে 23 জুন কি হয়? পলাশির প্রান্তরে, মুর্শিদাবাদ থেকে 30 কিলোমিটার দূরে পলাশির প্রান্তরে দুজনের মধ্যে যুদ্ধ হয়, সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে। ইংরেজদের মাত্র 50 থেকে 70 জন
সৈনিক মারা যায়, কিন্তু সেখানে সিরাজউদ্দৌলার 500 থেকে 700 জন নবাবের সৈন্য তারা মারা যায়। কিভাবে মারা যায়? তাহলে কে বিশ্বাসঘাতকতা করেছিল? আমরা সবাই জানি মির্জাফর, রাজবল্লভ, সৈকত জং, এরা সবাই যুদ্ধক্ষেত্রে পৌঁছায়, কিন্তু যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয় না, তারা একদম নিরস্ত্র থেকে যায়। ক্লিয়ার? কিন্তু সম্রাটের সাথে সাথ দিয়েছিল একদম শেষ সময় পর্যন্ত কে? দুজন ব্যক্তি, একজনকার নাম হলো মীর মদন আর হলো মোহনলাল। এরা দুজন সম্রাটের একদম শেষ সময় পর্যন্ত সম্রাটের সাথে ছিলেন, কিন্তু বাকিরা সবাই নিরস্ত্র থেকে সম্রাটকে প্রচন্ড পরিমাণ নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেন কে? মির্জাফর। ক্লিয়ার? পরবর্তীকালে মির্জাফরের পুত্র মিরান সিরাজউদ্দৌলাকে মেরে দেন, হত্যা করেন, এবং মির্জাফর সিংহাসনে বসেন। কত সালে? 1757 সালে। মির্জাফর সিংহাসনে বসার পর ইংরেজদের লর্ড ক্লাইভকে তিনি কি করেন? 24 পরগনা এবং 1,77,00,000 টাকা ঘুষ, ব্রাইব তিনি দান করেন। 24 পরগনা এবং 1,77,00,000 টাকা যুদ্ধের খরচা হিসাবে তিনি দেন। ক্লিয়ার? এবার মির্জাফর সিংহাসনে বসার পর তিনি দেখেন ডে বাই ডে তার যে ধনসম্পদ, তার যে কোষাগার, সেটা ডে বাই ডে কি হচ্ছে? ফাঁকা হতে শুরু করছে এবং ইংরেজদের সেটা ভর্তি হতে শুরু করছে। অর্থাৎ ইংরেজরা ডে বাই ডে বাংলাকে শোষণ করতে শুরু করে। এতে মির্জাফরেরও একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ক্লিয়ার? সেই জন্য 1759 সালে মির্জাফর কি করেন? আবার বিশ্বাসঘাতকতা করেন। কার সাথে? ইংরেজদের সাথে। কি করেন? ওলন্দাজদের তিনি সহায়তা করেন। তারপর ওলন্দাজ বাহিনীকে সহায়তা করার পর বিদরের যুদ্ধ হয়, সেই যুদ্ধে ওলন্দাজরা হেরে যায় এবং কি মির্জাফরও হেরে যায়। 1759 সালে। ক্লিয়ার? যেহেতু মির্জাফর আবার ইংরেজদের সাথে বিশ্বাসঘাতকতা করে, সেই জন্য 1760 সালে তাকে সিংহাসনচ্যুত করা হয় এবং সিংহাসনে বসানো হয় কাকে? সিংহাসনে বসানো হয় মীর কাসিমকে। 1760 সালে মীর কাসিমকে সিংহাসনে বসানো হয়। তিনি রাজত্ব করেছিলেন 3 বছর, 1763 সাল পর্যন্ত। মীর কাসিম সিংহাসনে বসার পর তিনিও দেখেন একই ঘটনা যা মির্জাফরের সাথে হয়েছে, যা সিরাজউদ্দৌলার সাথে হয়েছে, যা আলীবর্দী খাঁর সাথে হয়েছে, সমস্ত ঘটনা আবার ইতিহাস রিপিট হয়। তিনি দেখলেন ইংরেজরা একটা সহ্যের সীমা অতিক্রম করেছে, সেই জন্য মীর কাসিম আবার কি করে? যুদ্ধ ঘোষণা করে এবং পরবর্তীকালে আবার 1763 থেকে 65 আবার মির্জাফরকে নবাব করেন ইংরেজরা। ক্লিয়ার? এরই ফাঁকে 1764 সালে যখন মির্জাফরকে ইংরেজরা যখন বিতাড়িত করে বাংলা থেকে, তখন তিনি চলে যায় অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার কাছে। এবার পরবর্তী ক্লাসে যখন আমরা অযোধ্যা, মহীশূর, দাক্ষিণাত্য এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ পড়বো, তখন এই ঘটনাটা আবার এটা নিয়ে আলোচনা হবে। আজকে বুঝে নাও 1763 সালে তিনি চলে যান কোথায়? অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার কাছে। ক্লিয়ার? এবার অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল বাদশাহ এবং মীর কাসিম তিনজনে মিলে 1764 সালে বক্সারে কি করেন? বক্সারে যুদ্ধ করেন ইংরেজদের সাথে। ক্লিয়ার? কিন্তু তখনও মীর কাসিম কি করেন? হেরে যান। মীর কাসিম হেরে যান, কিন্তু তখন নবাব ছিলেন কে? মির্জাফর। এটাই পরীক্ষাতে প্রশ্ন আছে, প্রত্যেকটা পরীক্ষার্থীর এখানে কনফিউশন। কোন জায়গাটা? যদি বলে বক্সারের যুদ্ধ কার সময় হয়েছিল, কোন নবাবের সময়, উত্তর হবে মির্জাফর। যদি বলে কার সাথে হয়েছিল, সেটা হলো মীর কাসিম। ক্লিয়ার? এবার বক্সারের যুদ্ধে হেরে যাওয়ার পর 1765 সালে সিংহাসনে বসেন কে? নিজামউদ্দৌলা সিংহাসনে বসার পর 1765 সালে লর্ড ক্লাইভ কি করেন? দ্বৈত শাসন ব্যবস্থা বাংলায় শুরু করে দেন। 1765 সালে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করেন। ক্লিয়ার? এরপরে যে সমস্ত শাসকগুলো ছিল সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কোনটা? মুবারক-উদ-দৌলা, তিনি ছিলেন বাংলার শেষ নবাব। মুবারক-উদ-দৌলা। এই সময় 1772 সালে ওয়ারেন হেস্টিংস
এই দত্তক অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা, যেটা দ্বৈত শাসন ব্যবস্থাটা পরিবর্তন করে বাংলাকে কি করেন, নিজের আন্ডারে অর্থাৎ ব্রিটিশ সরকারের আন্ডারে নিয়ে চলে আসেন। কত সালে? 1772 সালে। এবং বাংলার শেষ নবাবকে মুবারকউদ্দৌলা। ক্লিয়ার? যদি পরীক্ষাতে আছে বাংলার শেষ স্বাধীন নবাব, তাহলে হবে সিরাজউদ্দৌলা। যদি পরীক্ষাতে আছে বাংলার শেষ নবাবকে, তাহলে হবে মুবারকউদ্দৌলা। ক্লিয়ার? তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে বাংলায় পলাশী যুদ্ধ, বক্সারের যুদ্ধ, বিদরের যুদ্ধ, গিরিয়ার যুদ্ধ, কিভাবে ঢাকা থেকে মুর্শিদাবাদ রাজধানী স্থানান্তরিত হয়, কিভাবে একে অপরের বিশ্বাসঘাতকতায় কিভাবে বাংলা আস্তে আস্তে ইংরেজদের কি হয়, কবলে চলে যায়। ক্লিয়ার? যদি না বুঝে থাকো আরেকবার ভিডিওটা প্রথম থেকে দেখে নাও। এবং এইভাবে প্রত্যেকটা টপিক গল্পের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো এই সিরিজে। ক্লিয়ার? অলরেডি আমাদের কনস্টিটিউশনের একটা সিরিজ চলছে, অলরেডি আমাদের এই হিস্ট্রির আধুনিক ভারতের একটা সিরিজ চলছে। ক্লিয়ার? এবং পরবর্তীকালে প্রত্যেকটা চ্যাপ্টারে একটা একটা করে সিরিজ শুরু হবে। ক্লিয়ার? তাই আজকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো তারা আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো। ক্লিয়ার? চলো টাটা।